এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এই কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব এনভায়রনমেন্ট অ্যান্ড লিমিটস টু গ্রোথ। যথারীতি আজকের আলোচনা আমরা করব থিওরিজ অ্যান্ড প্র্যাকটিসেস অফ ডেভেলপমেন্ট এই বইটির চ্যাপ্টার 6 থেকে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে থাকবে দ্য লিমিটস টু গ্রোথ মডেল, দ্য গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন, সাস্টেনেবল প্র্যাকটিসেস ইন শ্রীলঙ্কা অ্যান্ড দ্য কিয়োটো প্রোটোকল। দ্য লিমিটস টু গ্রোথ মডেল ক্লাব অফ রোম থেকে দ্য লিমিটস টু গ্রোথ বইটি পাবলিশ হয়েছিল। সেখান থেকে কিন্তু আমরা লিমিটস টু গ্রোথ মডেলের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং পেয়েছি এবং সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আমরা দেখতে পাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে 5টা জিনিস থাকতেছে। সেগুলো হচ্ছে পপুলেশন গ্রোথ, নন রিনিউয়েবল এনার্জি ইউজ, পলিউশন, ফুড সাপ্লাই অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এবং অন্যদিকে থাকছে ইকোনমিক গ্রোথ। এবং এই কমপ্লেক্স যে মডেলটা তৈরি হচ্ছে তাতে এই 5টা বিষয়ের চেঞ্জের মাধ্যমে কিন্তু ফাইনালি আমরা ডিটারমাইন করতে পারবো ইকোনমিক গ্রোথ কখন স্লো ডাউন হবে বা কখন শেষ হয়ে যাবে। And by running the model with the changes of levels of different factors, estimates could be made of when the limits to growth would be reached, যেটা আমরা একটু আগে ফিগার থেকে দেখতে পেলাম। The predicted levels may not be completely accurate, but the predicted levels might show a general trend, and those predictions about the future catastrophe led to the researchers and others with similar views to be categorized as neo-Malthusian. Now, limitations of Malthus's model with respect to neo-Malthusian model. The Malthus has been criticized for not considering technological advances could increase the food supply, but Meadows ran their model through a range of technological advances, but they still came to the same conclusion: if current rates of consumption and economic development continued, disaster would strike before the 22nd century. সো ম্যালথাসের মডেলের সাথে যদি আমরা নিও ম্যালথাসিয়ান মডেলকে কম্পেয়ার করতে চাই তাহলে একটা বেসিক ডিফারেন্স যেটা পারবো, ম্যালথাসের মডেল টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে যে ফুড প্রোডাকশন বাড়তে পারে এই বিষয়ে কোনো রকম আলোকপাত করেনি, কিন্তু নিও ম্যালথাসিয়ানরা কিন্তু তাদের মডেলটাকে ডিফারেন্ট টাইপস অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে কম্পেয়ার করে তারপর দাঁড় করিয়েছেন এবং তারা দেখিয়েছেন যে যতই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হোক না কেন কোনো একটা সময় এসে ইকোনমিক গ্রোথ কিন্তু থেমে যাবে এবং সেই সময়টা অবশ্যই 22nd সেঞ্চুরির আগেই হবে। এখন এই মডেলটারও বা নিও ম্যালথাসিয়ান মডেলটারও বেশ কিছু লিমিটেশন আছে এবং সবচেয়ে বড় যে লিমিটেশনটা সেটা হলো সোশ্যাল যে আসপেক্টগুলো আছে ডেভেলপমেন্টের, সেই আসপেক্টগুলোকে এই মডেলের ভিতরে ইনকর্পোরেট করা হয়নি এবং সোশ্যাল আসপেক্টগুলোকে এই মডেল ইনকর্পোরেট না করার পেছনে সবচেয়ে বড় যে কারণটা আছে, সোশ্যাল আসপেক্টগুলো অনেক বেশি ভাস্ট এবং সারা পৃথিবী মিলে যদি সোশ্যাল আসপেক্টগুলোকে এই মডেল ইনকর্পোরেট করতে যাওয়া হয়, মডেলটার নাম্বার অফ ভ্যারিয়েবল এত বেশি বেড়ে যাবে, মডেলটার এররের পরিমাণ এত বেশি বেড়ে যাবে যে আসলে মডেলটা কোনো একটা মডেল হিসেবে দাঁড়াবে না। এবং এই বইটিতে পলিসি মেকারদের জন্য 3টা প্রশ্ন রেখে যাওয়া হয়েছে এবং এই প্রশ্নটার বেসিস হলো, অ্যাজ সুন অ্যাজ দ্য সোসাইটি রিকগনাইজেস দ্যাট ইট ক্যান নট ম্যাক্সিমাইজ এভরিথিং ফর এভরিওয়ান, ইট মাস্ট বিগিন টু মেক চয়েসেস অন শুড দেয়ার বি মোর পিপল অর মোর ওয়েলথ, more wilderness or more automobiles, and finally more food for the poor or more services for the rich. And establishing the societal answer to these questions, like translating those answers into policy, is the essence of the political process. So নিও ম্যালথাসিয়ানরা ফাইনালি 3টা প্রশ্ন করে গেল এবং প্রশ্নের বেসিসটা হলো, একটা সোসাইটি কখনোই সবার জন্য সব কিছু ম্যাক্সিমাইজ করতে পারে না। যখনই সোসাইটি বুঝতে পারবে যে সে সবাইকে সব কিছু দিতে পারছে না বা সবার জন্য সব কিছু ম্যাক্সিমাইজ করতে পারছে না, তখন কিন্তু কিছু ডিসিশন মেক করতে হবে। ডিসিশনগুলো কী হতে পারে? যখন এইরকম কোনো একটা প্রবলেম আসবে বা এরকম একটা অবস্থায় চলে আসতে হবে যখন আমরা সবার জন্য সব কিছু ম্যাক্সিমাইজ করতে পারছি না, তখন আমরা কি দেখতে চাই? বেশি মানুষ বেঁচে আছে নাকি বেশি ওয়েলথ অবস্থান করছে? বেশি প্রাকৃতিক সম্পদ নাকি বেশি পরিমাণ গাড়ি এবং রাস্তা? বেশি পরিমাণ খাবার যেটা সবাই মিলে খেতে পারে নাকি বেশি পরিমাণ সার্ভিসেস ফর দ্য রিচ পিপল? এবং
এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু পলিসি মেকারদেরকে দিতে হবে থ্রু মেকিং পলিসিস, এবং পলিসি মেকাররা যদি এই কোশ্চেনগুলোর অ্যান্সার তাদের পলিসিতে নিয়ে আসতে পারে, তাদের পলিসিগুলো যদি এই প্রশ্নগুলোর অ্যান্সারকে রিফ্লেক্ট করতে পারে, তাহলেই কিন্তু আমাদের পক্ষে সম্ভব ভবিষ্যতে যে ক্যাটাস্ট্রফি আসছে সেটাকে অ্যাভয়েড করা। এবং এই পুরো জিনিসটাকে যদি আমরা একটা গ্রাফের ভিতরে নিয়ে আসি, এই গ্রাফে আমরা দেখতে পাই ন্যাচারাল রিসোর্সেসের পরিমাণ কন্টিনিউয়াসলি ধীরে ধীরে কমছে এবং ফুড পার ক্যাপিটা বাড়ছে, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট পার ক্যাপিটা বাড়ছে, সাথে সাথে পলিউশনও বাড়ছে এবং সব কিছুর সাথে পপুলেশনও বাড়ছে। কিন্তু যখনই ন্যাচারাল রিসোর্সেসের পরিমাণ একটা নির্দিষ্ট পপুলেশনের নিচে নেমে যাচ্ছে, পপুলেশন গ্রোথের থেকে নিচে নেমে যাচ্ছে, ঠিক তখনই কিন্তু ফুড পার ক্যাপিটা, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট পার ক্যাপিটা, পলিউশন সব কিছুই কিন্তু কমা শুরু করবে। কিন্তু পপুলেশনের যেহেতু একটা মোমেন্টাম থাকে, পপুলেশন সাথে সাথে কমতে পারে না। পপুলেশন ধীরে ধীরে স্টারভেশনে, ফ্যামাইনে, কিছু যুদ্ধ হয়ে তারপরে কিন্তু পপুলেশনও কমে আসবে। নাও আজকের ক্লাসের আমাদের শেষ টপিক, গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন। গ্লোবালি এনভায়রনমেন্টাল প্রোটেকশনের একটা বড় সমস্যা যেটা দেখা যায়, এনভায়রনমেন্টাল ড্যামেজ কিন্তু একটা দেশের বাউন্ডারির ভিতরে আটকা থাকে না। বেশিরভাগ এনভায়রনমেন্টাল ড্যামেজই কিন্তু আসলে ন্যাশনাল বাউন্ডারিকে ওভারকাম করতে পারে। আমরা যদি গ্লোবাল ওয়ার্মিংকে একটা কেস হিসেবে নেই, পৃথিবীর অল্প কিছু কান্ট্রি আছে যারা কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ইমিট করছে, এবং কার্বন ডাইঅক্সাইড ওজোন স্তরের ওখানে গিয়ে একটা লেয়ার তৈরি করছে, এবং এই লেয়ারটা কিন্তু সূর্যের হিটটাকে ঢুকতে দিচ্ছে কিন্তু বেরোতে দিচ্ছে না, এবং আলটিমেটলি পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এবং পৃথিবীর টেম্পারেচার বাড়লে পৃথিবীর যে নিচু অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু আগে প্লাবিত হবে। সো এই গ্লোবালি যদি আমরা এনভায়রনমেন্টাল প্রোটেকশন নিয়ে কথা বলতে চাই, কাজ করতে চাই, এটা একটা বড় চ্যালেঞ্জ। অ্যাজ ফর এক্সাম্পল, ইউএসএ কার্বন এমিট করে অনেক বেশি, কিন্তু সবার আগে ডুবে যাবে মালদ্বীপস। এখন মালদ্বীপ যদিও কার্বন এমিশন কমায়, সেটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের হবে না যে গ্লোবাল ওয়ার্মিং থামিয়ে দেবে এবং তাদের ল্যান্ডগুলো ডুবে যাবে না। সো আলটিমেটলি কিন্তু ইউএসএকেই ডিসিশন নিতে হবে, বা পৃথিবীর আরও বড় যে কান্ট্রিগুলো আছে, ইউএসএ, চায়না, ইন্ডিয়া, এদেরকেই ডিসিশন নিতে হবে যে কার্বন এমিশন কমিয়ে আনতে, যাতে করে মালদ্বীপ ডুবে না যায়। এখন কথা হলো, ইউএসএ, চায়না, ইন্ডিয়া তাদের ইকোনমিক গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্টকে কমিয়ে তারা কেন মালদ্বীপের ল্যান্ড বাঁচাবে? এবং ঠিক এই প্রশ্নটার কারণেই কিন্তু গ্লোবালি এনভায়রনমেন্টাল প্রোটেকশন নিয়ে তেমন কোনো কাজ করা যাচ্ছে না। এখন গ্লোবালি এনভায়রনমেন্ট রিলেটেড কী কী কাজ হয়েছে আমরা যদি একটু দেখি। ইন 1972 UN Conference on Human Environment in Stockholm was held, and after that in 1973 the United Nations Environment Program UNEP was established, and the Brundtland Report and the 1992 Rio Conference brought these issues to public attention and highlighted the potential conflicts between North and South regarding the environmental agenda. 1970s থেকে বেসিক্যালি এনভায়রনমেন্টের দিকে মানুষ এবং পলিসি মেকাররা কিছুটা আগ্রহী হতে থাকলো। 1973-তে আমরা দেখতে পাই ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম প্রতিষ্ঠা হলো, এবং 1987-এ ব্রান্টল্যান্ড রিপোর্ট পাবলিশ হলো, 1992 রিও কনফারেন্সটা হলো, এবং এই কনফারেন্সগুলো, এই পাবলিশিংগুলোতে কিন্তু সাধারণ জনগণ এবং অন্যান্য দেশের পলিসি মেকারদেরকে ইন্টারেস্টেড করে তোলার চেষ্টা করা হচ্ছিল রিগার্ডিং এনভায়রনমেন্ট। এবং যখনই এই কনফারেন্স এবং পেপারগুলো সাধারণ মানুষ এবং পলিসি মেকারদেরকে এনভায়রনমেন্ট কনজারভেশনের জন্য ইন্টারেস্টেড করার চেষ্টা করছিল, তখন কিন্তু গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথের মধ্যে একটা কনফ্লিক্ট শুরু হলো। কনফ্লিক্টটা কি? এখন আমরা যদি এনভায়রনমেন্টাল ড্যামেজ কমাতে চাই বা এনভায়রনমেন্টাল আসপেক্টগুলো দেখতে চাই, আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট কমে যাবে। যেহেতু গ্লোবাল নর্থ অলরেডি ডেভেলপড, তাদের জন্য এই কথা বলা, যার যেখানে গ্লোবাল সাউথ এখনও ডেভেলপড হয় না, তাদেরকে ডেভেলপ হতে হবে। ডেভেলপ হতে গেলে তাদেরকে অনেক বেশি কার্বন এমিট করতে হবে, তাদেরকে অনেক বেশি ন্যাচারাল রিসোর্স বার্ন করতে হবে। সো যখন গ্লোবাল নর্থ এসে এই কথা গ্লোবাল সাউথকে বলছে, গ্লোবাল সাউথ কিন্তু আসলে খুব একটা মেনে নিবে না, নিচ্ছেও না, এবং তারা বলছে যে এই গ্লোবাল নর্থকে আজীবন দরিদ্র রাখার পেছনে এই এনভায়রনমেন্টাল যে আসপেক্টগুলো বলা হচ্ছে, এগুলো একটা চক্রান্ত।
এবং গ্লোবাল সাউথের এই কথার পিছনে কিন্তু আরও বড় একটা কারণ হলো পৃথিবীর অনলি 4.7% পপুলেশন বিলং করে ইউএসএ, কিন্তু পৃথিবীর 22% কার্বন এমিশন কিন্তু ইউএসএ থেকেই হয়। তো যখন অনলি 4% পপুলেশনের জন্য অ্যারাউন্ড 23% কার্বন এমিট ইউএসএ করছে, এবং সেই ইউএসএ মালদ্বীপকে এসে বলছে যে তুমি কার্বন এমিশন কমাও, কার্বন এমিশন হলে পৃথিবীর এনভায়রনমেন্টাল ড্যামেজ হবে, মালদ্বীপ কিন্তু সেই কথা শুনতে চাবে না। এবং এই ঘটনাটাই ঘটেছে, এবং দ্যাটস ওয়াই এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট নিয়ে আজ পর্যন্ত যতটুকুই কাজ হয়েছে না কিন্তু সেটা খুব বেশি ফ্রুটফুল হচ্ছে না। এবং এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টগুলো নিয়ে এ যাবৎকালের সবচাইতে শক্তিশালী যেই প্রোটোকলটা তৈরি করলো সেটার নাম কিয়োটো প্রোটোকল। এবং এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এই কোর্সের পরের কয়েকটা ক্লাসে আমরা কিয়োটো প্রোটোকল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।